সংবিধান সংশোধন বিশেষ কমিটি যেটা হয়েছে সেটার নাম পরিবর্তন করে সংবিধান সংস্কার কমিটি হলে বিরোধী জোটের নেতারা থাকবে, সেটা আসলে সরকার বিবেচনা করতে পারে কিনা সে বিষয়টি নিয়ে শুনবো। তো তার আগে আশরাফ কায়সার, আমি যদিও এখানে সালেউদ্দিন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাইছেন না, তিনি সংসদেও আলোচনা হয়নি, তিনি এখানেও করতে চাইছেন না। যাই হোক, আমাদের এখানে আমরা ছোট পরিসরে বোধহয় কথা বলতেই পারি। স্পিকার একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এক রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ এখানে আলোচিত হোক আমি চাই না। একজন রাজনৈতিক নেতা যিনি পথ প্রদর্শক হবেন, যিনি নীতি প্রণয়ন করবেন তার সমসাময়িক যারা আছেন তাদের জন্য, জনগোষ্ঠীর প্রত্যেকটি শ্রেণীর জন্য এবং প্রত্যেকটি বয়সের নাগরিকের জন্য, অর্থাৎ নেতাদেরকে দেখে মানুষ শিখেন, তাই না? তো তার একটা জীবনের অন্ধকার অংশ থাকবেন কেন? উনি এই কথার মধ্য দিয়ে কিন্তু এটাও বলে দিলেন এটা একটা অন্ধকার অংশ তার জীবনের। আমি আপনার মন্তব্য শুনতে চাই। দেখুন, আপনি যখন একজন পাবলিক ফিগার, শুধুমাত্র রাজনীতিবিদ না, যে কোনো পাবলিক স্ফিয়ারে আপনি যদি একটা চরিত্র হিসাবে থাকেন, আপনার জীবন আর প্রাইভেট না, আপনি একটা পাবলিক লাইফ লিড করেন। আমরা এক সময় বলতাম যে রাজনীতি যারা করতেন তারা এই ব্যাপারে অত্যন্ত নজর রাখতেন যে তিনি এখনও ফলো করার মতো একটি পার্সোনালিটি আছেন কিনা, এবং তারা অনেক কাজ করতেন না এই ভেবে যে তার অনুগতরা, তার ভক্তরা, তার অনুসারীরা যেন কোনোভাবে প্রশ্ন তুলতে না পারে। সময়ের আবহে কিন্তু পরিস্থিতি বদলে গেছে, কেননা আমরা একটা কুরাজনীতির চর্চা করেছি যে আমার দুর্বলতা প্রতিপক্ষ ষড়যন্ত্র করছে, এইভাবে আমরা আমাদের নিজেদের দুর্বলতা, কালো অংশ ঢেকে চলার একটা পদ্ধতি বের করেছি। কিন্তু আপনি কিন্তু খেয়াল করবেন, মানুষকে যদি আপনি সত্যি মতামত দিতে বলেন তখন সে ঠিক জানে। আর এই যুগে, সোশ্যাল মিডিয়ার এই ব্যাপ্তির যুগে আপনার পক্ষে অন্ধকার অংশ লুকিয়ে চলাচল করা খুব কঠিন একটি কাজ। আমি মনে করি যে এবারের সংসদ যে কারণে আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই 1400 মানুষের জীবনের পরের সংসদ, 27,000 মানুষের পঙ্গুত্বের পরের সংসদ। ধরেন, যখন মাইক্রোওয়েভ ওভেন আলোচনা হয় আমার আবু সাইদের কথা মনে পড়ে, যখন আপনার ওয়াশিং মেশিন হয় আমার মুগ্ধর কথা মনে পড়ে, আমার আয়না ঘরের কথা মনে পড়ে। আমি জানি না আমাদের জাতীয় সংসদের সদস্যদের মনে পড়ে কি না, কেননা ওনারা প্রতিদিন একবার মনে করতে পারলে ওনাদের নিজেদের জন্যও ভালো হতো, জাতির জন্যও ভালো হতো। নিশ্চয়ই নিশ্চয়ই। এখন আমি মনে করি যে দেখুন, রাজনীতিবিদদের অনেক চড়াই উতরায় পেরিয়ে আসতে হয়, তাদের কখনো কখনো হয়তো অপশাসনের অংশও হয়ে যেতে হয়, ব্যক্তি জীবনেও উল্লেখযোগ্য অংশ নাও থাকতে পারে, কিন্তু সেটিকে সততার সাথে ডিল করার একটা রাজনৈতিক সাহস তাদের থাকুক, এটি আমরা চাই। ওকে, আমরা অবশ্যই আপনি যে প্রসঙ্গটি এনেছেন সালেউদ্দিন সেটা নিয়ে কথা বলবো, কিন্তু সংসদ নিয়ে যেহেতু কথা বলছি আমি শেষ করে দিতে চাই লাস্টে এই বিষয়টি বলে যে জামাতের যিনি যে সংসদ সদস্য তার বাবার কথা বলেছিলেন যে তিনি শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে, তিনি পরে বলেছেন তার মাথা ব্যথা ছিল বা অসুস্থতার কথা তিনি উল্লেখ করেছেন। এবং তার বাবা বলেছেন যে আমার ছেলে ভালো মানুষ, তিনি বুঝতে পারছেন যে তার ছেলে এক ধরনের সমালোচনায় পড়ে গেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে আশরাফ কায়সার, প্রশ্নটি করতেও আমার খুব সমস্যা হচ্ছে, একজন সংসদ সদস্য তিনি বাবা সম্পর্কে এরকম অসত্য তথ্য দিলেন, সেটা সংসদ কেন, যে কোনো জায়গায় তো একজন জীবিত বাবাকে যত অসুস্থ হোক সে মৃত বলতে পারেন না। এটা আপনার কাছে কি মনে হয়, এটা আসলে কিভাবে দেখেন আপনি? দেখুন, আমি একটি কথা আপনাকে বলি, শুনতে খুব খারাপ শোনাবে, কিন্তু কে মন্ত্রী, কে সংসদ সদস্য, কে প্রধানমন্ত্রী, এগুলো তো আমরা খুব আলোচনা করি। আমাদের বোধহয় মানুষ হিসাবে পরিচয়টিকে এখন প্রশ্ন করার সময় এসছে। এই যে লোক বলছেন তার শরীর খারাপ ছিল, মানসিকভাবে সুস্থ ছিলেন না, একেবারেই গ্রহণযোগ্য না। কেননা আমাদের সংসদ সদস্যরা যা সুবিধা পান এবং যেভাবে পরিচর্যা পান, তার শারীরিক এবং মানসিক সুস্থতা মানে থাকার মাস্ট, এটি রাষ্ট্র এনশিওর করে। কাজেই এইসব কথা বলে হবে না। যেটি তারা করছেন সেটি হচ্ছে তারা রাজনীতির চরিত্রটিকে নষ্ট করে দিচ্ছেন, মানুষকে হালকাভাবে রাজনীতিকে নিক, সংসদকে নিক, সরকারকে নিক, এই জায়গায় মানে মানুষকে ঠেলে দিচ্ছেন, এবং তারা কোনো আদর্শের জায়গা, মুক্তিযুদ্ধের মতো কোনো আদর্শের জায়গাকে সাংঘাতিকভাবে খেলো করার চেষ্টা করছেন। এগুলো কিন্তু আগুন নিয়ে খেলার মতো। এবং আমরা যেন ভুলে না যাই, এই দলটি কিন্তু এবার যে আসন পেয়েছে এবং যে ভোট পেয়েছে এটি অনেক কলা কৌশলের পরে, এবং তারা প্রায় ক্ষমতায় চলে যাচ্ছিল। বিএনপির মতো একটি দল দ্বিতীয় হবে, তারা প্রথম হবে, প্রশাসন, অন্তর্বর্তী সরকার, এই হাইপটা কিন্তু উঠেছিল। এবং বাংলাদেশের সব মানুষ, বিশেষ করে নারীরা তো আতঙ্কিত হয়ে গেছিলেন যে তারা এইসব
ক্ষমতায় আসলে বাংলাদেশ অন্ধকার যুগে চলে যাবে। এখন তাদেরকে অনেক সতর্ক হতে হবে। আমি মনে করি বিএনপিকেও সতর্ক হওয়া এই জন্য জরুরি, আজকে বিএনপি যেই জনপ্রিয়তা পেয়েছে, যেই 2/3 মেজরিটি পেয়েছে, এটা বিএনপির রাজনৈতিক ইতিহাসেই একটি অত্যন্ত বড় ঘটনা। বিএনপির সমর্থক না পছন্দ করেন না এমন ব্যক্তিবর্গ বিএনপিকে ভোট দিয়েছেন। কেন 2/3 দিয়েছেন বলে রাখি জেসিন, আপনি যেন সংস্কারটিকে সুন্দর করে করতে পারেন। কাজেই কোনো অজুহাত কিন্তু আগামীতে বিএনপির পক্ষেও কাজ হবে না যে আমি আইনগত বিতর্ক করছিলাম, সংশোধন না সংস্কার নিয়ে সময় নষ্ট করছিলাম।